সবুজ স্বপ্ন ও বিপন্ন বাস্তবতা। এতকাল ঢাকা ছিল এক রূপকথার নগরী, যা প্রকৃতি আর মানুষের সহ অবস্থানে রচিত হয়েছিল। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ আর বালু, এই চার নদীর আলিঙ্গনে ঢাকা যেন এক জলজ স্বপ্নের মতো জেগে উঠেছিল। শহরের আনাচে কানাচে ছিল সবুজের সমারোহ। সারি সারি গাছ, বাগান আর বনানী দিয়ে ঘেরা ছিল এই শহর। পাখির কলকাকলি আর পাতার মর্মর ধ্বনিতে মুখরিত ছিল চারপাশ। ঘনবসতি স্থাপনার জন্য বনের গাছ নষ্ট করা হচ্ছে, জমির পরিমাণ কমে আসছে, নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ হচ্ছে। সব মিলিয়ে পরিবেশ আর পূর্বের মতো থাকছে না, যার কারণে বায়ু দূষণ এখন সবচাইতে মারাত্মকভাবে মানুষের ক্ষতি সাধন করছে। কলকারখানার কালো ধোঁয়া, যানবাহন থেকে নির্গত ব্ল্যাক কার্বন, ইটভাটার দূষণ পরিস্থিতিকে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি নগর মহানগরী এই পরিবেশ দূষণের কবলে জর্জরিত। অতিরিক্ত জনগণের ব্যবহার্য বর্জ্য যথাস্থানে না ফেলে রাস্তা বা ফুটপাতে সারি রেখে যাওয়ার কারণে এই বর্জ্য থেকে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ, সাথে রোগব্যাধি। ঢাকার আবহাওয়া বিশ্বের সবচেয়ে খারাপের দিক থেকে 1 নম্বর। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মাস্ক পরতে হবে। আমরা যদি ধুলোবালি এত বেশি, আমাদের এখানে রাস্তাঘাটে অনেক ধুলোবালি, কনস্ট্রাকশন কাজ, ইটের ভাটা, ধোয়া, তাহলে আমাদের যেখানে প্রয়োজন মাস্ক পরে থাকতে হবে। মাস্ক পরলে আমরা কিছুটা হলেও সেখান থেকে আমাদের সমস্যা কম হবে। যারা অ্যাজমার রুগী তাদেরকে আমরা কিছু পরামর্শ দিব, যাতে তারা ঘরের মধ্যে বেশি থাকে, বাইরে না বের হয়। কারণ বাইরে যে অ্যালার্জেন্স যেগুলো আছে, পলেন যেগুলো আছে, এগুলো থেকে যাতে সে প্রোটেক্ট করতে পারে নিজেকে। ঠিক তদ্রূপ আমরা যদি সিএফসির ব্যবহার আমরা কম করি এবং উন্নত বিশ্বের সাথে আমাদের গ্লোবালি আমাদের যে কমিটমেন্ট আছে, এইগুলো যদি আমরা একসাথে মোকাবেলা করি, তাহলে সারা পৃথিবী থেকে যে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কিছুটা হলো কম হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের মন্ত্রণালয় আছে, তারাও কিছু উদ্যোগ নিচ্ছেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর তারাও অনেকগুলো উদ্যোগ নিচ্ছেন। এই উদ্যোগগুলো যদি সমন্বিতভাবে হয়, তাহলে আমরা এই ক্লাইমেট চেঞ্জটাকে অ্যাডাপ্ট করতে পারবো। আমরা যদি বৃক্ষরোপণ করি, যতটুকু ফাঁকা জায়গা আছে বাড়ির আঙ্গিনায় বা রাস্তাঘাটে, আমরা যেটা এখন বর্তমান সরকার উদ্যোগ নিয়েছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি, এর পাশাপাশি আমরা নাগরিক হিসেবেও যদি আমাদের বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করি, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তন থেকে আমরা কিছুটা হলেও প্রতিকার পাবো। এবং এখন কিন্তু সিজন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম অনেকগুলো ঋতু ছিল, এখন কিন্তু ওই ঋতু আর নেই। এখন দুইটাই সিজন, একটা গরম একটা শীত। সো এইগুলোর কারণ হচ্ছে আমাদের গাছ কর্তন, যার ফলে আমরা গাছ কাটছি কিন্তু গাছ লাগাচ্ছি না। তো আমাদের গাছ লাগাইতে হবে বেশি বেশি করে। আমাদের নদী খনন করতে হবে, নদীতে যাতে সবসময় পানি প্রবাহ থাকে। আমাদের নালা, খাল, বিল যেগুলো আছে সেগুলোকে আরও ড্রেজিং করে, যাতে খনন করে সেখানে যাতে পানির পর্যাপ্ত পানি থাকে। সো এই সব ছোট ছোট কাজ এগুলো, কিন্তু এগুলো যদি আমরা সমন্বিতভাবে করি, তাহলেই কিন্তু আমরা এই জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যের ওপর যেই এফেক্ট, এটার থেকে আমরা প্রতিকার পাব। একসময় আমাদের শহরগুলো ছিল প্রকৃতি ও পরিবেশে সমৃদ্ধ। আজ সে শহরগুলোর চারিপাশ
নানাভাবে দূষণের শিকার হয়ে আমাদের প্রকৃতি ও পরিবেশকে নষ্ট করা হচ্ছে। যে নদীগুলো ছিল শহরের প্রাণ, সেগুলো এখন ময়লা আবর্জনা আর শিল্প কলকারখানার বর্জ্যে মৃতপ্রায়। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি খাল, বিল, নদী প্রাকৃতিকভাবে সেটা সৌন্দর্য ছিল। খাল দিয়ে পানি আসা যাওয়া করেছে, কৃষির জন্য উপকার হয়েছে। তখনকার সিনারি ছিল অনেকই ভালো। গত 30-35 বছর থেকে আমরা দেখছি বাংলাদেশের সকল খাল, নদী, জলাশয় দখল হয়ে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করে আমাদের এই খাল, বিল, নদী নালাকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের পরিবেশও নষ্ট হচ্ছে, ফসলি জমিও নষ্ট হচ্ছে এবং ফসলের পানিও সময় মতো আমরা পাচ্ছি না। বাংলাদেশ একটি প্রাকৃতিক নির্ভর একটি দেশ, এটা অত্যন্ত সুন্দর দেশ, কিন্তু আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের এই খাল, বিল দখল করে ময়লা আবর্জনা পরিবেশ দূষণ করেছে এবং গাছপালা কাটিয়ে আমাদের অক্সিজেনের অভাব করে ফেলছে। আমাদের ঢাকার পরিবেশ আগে অনেক সুন্দর ছিল, কিন্তু এখন দেখা যায় এই দখলের কারণে, অবৈধ ইমারত নির্মাণের কারণে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা স্তূপ হয়ে পরিবেশ দূষণ হয়েছে, জীব বৈচিত্র্য নষ্ট হয়েছে। ঢাকা শহরের আশেপাশে দেখেছি বুড়িগঙ্গা, তুরাগ নদী, বালু নদী সহ অনেক নদী, সেটা অত্যন্ত পরিচ্ছন্ন ছিল এবং মৎস্য সৃষ্টি হতো। সেখানেও আজকে আমরা মাছের অভাব ফিল করছি, মাছের অভাব বোধ করছি। আজকে 42 বছর পর এই নদীগুলোর অবস্থা খুবই খারাপ এবং ঢাকা শহরের আশেপাশে বিভিন্ন জায়গায় শিল্প কারখানা গড়ে উঠেছে। তাদের যে রাসায়নিক বর্জ্য, সেগুলো আমাদের জন্য একটা ক্ষতির কারণ। এটাকে নিয়ন্ত্রণ করে যারা শিল্প ইন্ডাস্ট্রির মালিক, তারা যেন ওইভাবে প্রকল্প গ্রহণ করে যাতে পরিবেশ আর দূষণ না হয়। তারা যদি উন্মুক্ত পরিবেশে তাদের রাসায়নিক বর্জ্য না ফেলে, তাহলে আমাদের পরিবেশটা আগের মতো ফিরে আসবে। আমরা তাদের কাছে অনুরোধ করছি, আপনারা পরিকল্পিতভাবে রাসায়নিক বর্জ্য এগুলো কিভাবে নিষ্কাশন করা যায় বা কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় যাতে পরিবেশের ক্ষতি না হয়। আমরা চাই এই নদীগুলো পূর্বের মতো ফিরে আসুক, আবার একটি সুন্দর বাংলাদেশে আমরা সুন্দর একটি পরিবেশ পাবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, ঢাকা সহ সারা দেশের খাল দখল যেগুলো আছে সেটাকে দখলমুক্ত করে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমরাও তার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সেগুলো মুক্ত করে আমরা পূর্বের ন্যায় আবারও সুন্দর পরিবেশে ফিরে আসবে এই আশা করছি আমরা। বাংলাদেশের পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকব, বাংলাদেশের জনগণ ভালো থাকবে। সর্বোপরি বাংলাদেশ একটি সুন্দর পরিবেশের দেশ হবে। গাছপালা কেটে তৈরি হয়েছে আকাশচুম্বী দালান আর কংক্রিটের জঙ্গল। সবুজের অভাবে ঢাকার বাতাস এখন বিষাক্ত। গাড়ির কালো ধোঁয়া, কারখানার বর্জ্য এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এই শহরের বাতাসকে মারাত্মকভাবে দূষিত করেছে। ঢাকা সিটির পরিবেশ কিভাবে দূষণের শিকার হলো? মানুষের চাপ আর অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা এখন এক দূষণের রাজ্যে পরিণত হয়েছে। ঢাকা শহরকে সবুজ মুক্ত করে একটা ইট পাথরের নগরীতে রূপান্তর করা হয়েছে। এখন এখানে আর সবুজ দেখা যায় না, খেলার মাঠ দেখা যায় না। খেলার মাঠগুলোকে ভরাট করে বহুতল ভবন তৈরি করা হয়েছে, বাচ্চারা খেলতে পারে না। স্বাস্থ্যবান জাতি গঠনে এবং আমাদের আগামী প্রজন্মকে স্বাস্থ্যকর পরিবেশে গড়ে তুলতে হলে আমাদের সবুজায়নের কোনো বিকল্প নাই, আমাদের বনায়নের কোনো বিকল্প নাই, আমাদের বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। সেই ঢাকা সিটি কর্পোরেশনের পরিবেশ রক্ষার্থে এবং আমাদের নদী নালা ড্রেনেজ সিস্টেমটাকে সচল রাখার জন্য আমি মনে করি বর্জ্য ব্যবস্থাপনা এবং গার্বেজ ব্যবস্থাপনার ব্যাপারে আরেকটু মডার্ন হওয়া চিন্তাভাবনা করার প্রয়োজন আছে। আমাদের রাস্তাগুলোকে মেশিনের মাধ্যমে পরিষ্কার করার জন্য এবং আমাদের যে গার্বেজ কালেকশনটা আরও আধুনিকায়ন করা প্রয়োজন এবং প্রত্যেকটা রাস্তার কোনায় কোনায় আমি মনে করি গার্বেজ বিন দিয়ে আমাদের যে পথচারী যারা আছেন, স্কুলের ছাত্রছাত্রী যারা আছেন, তারা তাদের নিজের ব্যবহারিক টিস্যুটা বা একটা প্লাস্টিক
বা একটা গার্বেজ থিং তারা একটা পানি খেয়ে বোতল গার্বেজ বিনে রাখবে, সেই বোতলটা এবং সেই গার্বেজ বিন থেকে একদিন দুদিন পর পর আমাদের ক্লিনিং স্পেশাল দায়িত্বপ্রাপ্ত লোকরা প্যাকেটগুলো তুলে নিয়ে এগুলা ডাম্প করবেন। এবং এগুলা থেকে এখন কোনো কিছুই আসলে ওয়েস্টিং না, আমাদের গার্বেজ বর্জ্য থেকেও আমরা এখন রিনিউয়েবল এনার্জি তৈরি করতে পারি, আমরা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে পারি, আমরা অনেক কিছু এখন করা যায়, আমরা জৈব সার তৈরি করতে পারি। এই ব্যাপারে আমাদের কমল নিউ ড্রিমের একটা টিম পৃথিবীর বিভিন্ন দেশের গবেষক, সাংবাদিক, সাহিত্যিক, অধ্যাপকরা এই ব্যাপারে গবেষণা করছেন কমল নিউ ড্রিম বাস্তবায়নের জন্য। এতে করে আমাদের নগর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমাদের ড্রেনেজ সিস্টেম, আমাদের নগরায়ন, নদী নালা খালবিল পরিষ্কার থাকবে, আমাদের পানিগুলো ক্লিন থাকবে, আমাদের নদীর পানিগুলো ক্লিন থাকবে এবং আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের নদী এবং লেক যেগুলো আছে এই পানিগুলো আমাদের পান করার উপযোগী হয়ে যাবে। পরিবেশের যে কোনো উপাদানের পরিবর্তন ঘটলে তা সামগ্রিক পরিবেশের উপর প্রভাব ফেলে। তাই পরিবেশকে সুরক্ষিত রাখা একটি রাষ্ট্রের জন্য খুবই জরুরি। দূষণ কমানোর জন্য কিন্তু আপনার গ্রিনিং লাগবে। গ্রিনিং ছাড়া কিন্তু দূষণ খুব সহজেই কমানো যাবে না। পরিবেশ দূষণ বা এইখানে যে বিভিন্ন ধরনের দূষণ আছে সেটা দূষণ নিয়ন্ত্রণের জন্য বর্জ্য ব্যবস্থাপনা যেমন ঠিক একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি যে গাছপালার সংখ্যা বাড়ানো, ফরেস্টের সংখ্যা বাড়ানো, বায়োডাইভার্সিটির সংখ্যা বাড়ানো সেটাও কিন্তু অনস্বীকার্যভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এয়ার পলিউশন, যে নয়েজ পলিউশন, যে ওয়াটার পলিউশন, এত ধরনের যে পলিউশন, বিশেষ করে এয়ার পলিউশনের ক্ষেত্রে কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু একটা ব্যাপক সাপোর্ট দিয়ে থাকে। তো ঢাকাবাসী কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনটাকে ঢাকা নগরীর ফুসফুস হিসেবে চিনে। তো আমি যদি বায়োলজিক্যালিও যদি আপনাদেরকে যদি একটা বিষয় যদি বলতে চাই যে আমাদের মানবদেহে যে ফুসফুস আছে সেই ফুসফুসে কিন্তু দুই পাশে, ডান পাশে বাম পাশে দুইটা খণ্ডে অবস্থিত, একটা লেফট লুপ আর একটা হচ্ছে রাইট লুপ। এই দুইটা লুপ থেকে ইন্টিগ্রেটেডভাবে আমাদের ট্রাকিয়া শ্বাসনালীর মাধ্যমে কিন্তু আমরা যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির আদান প্রদানের মাধ্যমে আমাদের শ্বাসকার্যটা পরিচালনা করছে এবং জীবনটা আমাদের চলমান রয়েছে। তেমনি এই যে ঢাকা শহরের যে একটা পরিবেশের জীবন, পরিবেশের প্রাণ, সেটাকেও কিন্তু কি টিকিয়ে রাখার জন্য এই বোটানিক্যাল গার্ডেনটাও একটা ফুসফুস হিসেবে কাজ করছে ঠিক তদ্রূপভাবে। অর্থাৎ একটা খণ্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বলদা যেটা, এটা ছোট্ট, আর এখানের এটা হচ্ছে অনেকটা বড়। তো এই দুইটা মিলেই কিন্তু এখানে একটা ইন্টিগ্রেটেড আমাদের একটা গ্রিন নেটওয়ার্ক, গ্রিন ওয়ার্ল্ড কিন্তু তৈরি করা সম্ভব। শহরের পরিবেশকে দূষণমুক্ত করতে এবং পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। দূষণের সোর্সগুলো বন্ধ করার চেষ্টাই হচ্ছে এবং নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। অবৈধ ইটের ভাটা বন্ধ করার চেষ্টা হচ্ছে এবং গত 2-3 মাসে প্রায় কয়েকশো ইটের ভাটা আমরা কিন্তু স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি। তারপরে আমাদের যেহেতু উত্তর থেকে বাতাসটা ঢাকার দিকে আসে, তো উত্তর দিকে কি আছে? উত্তর দিকে সাভার আছে, ধামরাই আছে। আমরা সাভার উপজেলাকে, পুরো সাভার উপজেলার 12টা ইউনিয়নকে আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে এবং ঘোষণা করে সাভার উপজেলার 106টি ইটভাটা নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি আমাদের বর্জ্য পোড়ানো হয়, আমাদের যে ময়লা আবর্জনা এক জায়গায় জড়ো করে স্তূপ করে আমরা আগুন লাগিয়ে দিচ্ছি, এখান থেকেও কিন্তু বড় ধরনের একটা দূষণ হয়। এটা বিভিন্ন জায়গায়, আমাদের শহরে, আমাদের স্কুল কলেজের ভিতরে, আমাদের প্রতিষ্ঠানের ভিতরে, রাস্তাঘাটের পাশে আমাদের পরিচ্ছন্ন কর্মীরাও ওনারা ঝাড়ু দিয়ে এক জায়গায় করে তারপর আগুন লাগিয়ে দিচ্ছেন। পাশাপাশি আমাদের যানবাহনে কালো ধোঁয়া, পুরনো গাড়ি, এগুলো ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তারপরেও আমরা রাস্তায় চলাচল করছে, সেই গাড়িগুলো থেকে যে কালো ধোঁয়া বের হয় সেটা দূষণের একটা বড় উৎস। আমরা আরও দূষণের কিছু উৎস আছে, যেমন আরেকটা দূষণ হলো আমাদের কিছু ইন্ডাস্ট্রি আছে, শিল্প কারখানা, যেখান থেকে বায়ু দূষণ হয়। যেমন আমাদের যে বিদ্যুৎ প্ল্যান্ট, আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে দূষণ হয়, সিমেন্ট ফ্যাক্টরি থেকে দূষণ হয়। আমাদের আরেকটা দূষণের উৎস হলো বড় বড় যে আয়রন অ্যান্ড স্টিল মিল, সেখান থেকে কিন্তু দূষণ হয়। সব মিলিয়ে আমাদের দূষণের 4-5টা বড় সোর্স আছে, উৎস আছে, সেগুলো এই শীতকালে সক্রিয় হয়। এই সময়টায় যখন বৃষ্টি থাকে তখন কিন্তু এগুলো বন্ধ থাকে। তো এই কয়েকটা সোর্স এই সময় বেশ অ্যাক্টিভ থাকে, যার দরুন আমাদের এই 4-5 মাস বায়ু দূষণের মাত্রাটা বেশি থাকে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময়
দূষণের মাত্রাটা বাড়ে, সেটা বাইরের একটা প্রভাব আছে। আমাদের দূষণ তো একরকম, কিন্তু বাইরের প্রভাবটা যখন যুক্ত হয় তখন মাত্রাটা বেড়ে যায়, এবং তখন আমাদের যে মনিটরিং যে আমাদের স্টেশনগুলো আছে এই স্টেশনে তখন রিডিং আসে, এবং আমরাও দেখি যে তখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI একটু বেশি থাকে। এই বিষয়গুলো যেহেতু আমরা মোটামুটি অবহিত আছি, এই দূষণের সোর্সগুলো বন্ধ করার চেষ্টাই হচ্ছে। তারপরে আমি মাঝে মাঝে আশেপাশে যেখানে আমি ধুলাবালি তৈরি হয়, যেখানে কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে, আমি একটু পানি ছিটাতে পারি। ট্রাকটা দিয়ে আমি মালামাল পরিবহন করতেছি, আমি সিমেন্ট আনছি, বালি আনছি, মাটি সরাচ্ছি, সেই ট্রাকটা যদি ঢেকে রাখি তাহলে সেখান থেকে কিন্তু ধুলাবালি উড়ে না, এবং এই যে ট্রাক থেকে কিন্তু ময়লা পড়তে পড়তে কিন্তু ট্রাকটা ঢাকা শহরে ঢুকে, এবং রাস্তার মধ্যে এই ময়লাগুলো পড়ে, মাটি বালি সিমেন্ট পড়ে, এবং এই তখন গাড়ি যখন চলতেই থাকে সারাদিন 24 ঘন্টা, আর ধুলা উঠতে থাকে। তো কিছু কিছু জিনিস আমরা ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে কিন্তু যদি আমাদের অভ্যাস পরিবর্তন করি, একটু সচেতন হই, তাহলে কিন্তু বায়ু দূষণ এবং সার্বিকভাবে পরিবেশ দূষণ অনেকটাই কমানো সম্ভব হবে। এবং সেই ক্ষেত্রে আমরা সুস্থ থাকব, আমাদের ছেলেমেয়েরা সুস্থ থাকবে, এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন, আত্মীয় স্বজন আছেন, সবাই সুস্থ থাকবে, এবং এই দেশ এবং এই সিটিগুলোকে, শহরগুলিকে আমরা বসবাসযোগ্য করতে পারি। আসুন আমরা আমাদের প্রকৃতিকে সুরক্ষা দিতে বৃক্ষরোপণে মনোযোগী হই। আমাদের চারপাশে সবুজ বেষ্টনী গড়ে তুলে প্রকৃতি ও পরিবেশকে বাঁচাতে সকলে এগিয়ে আসি।